স্ক্রিন দেখা যাচ্ছে? বল, আগের দিনের পড়া পড়েছিস? মানে অ্যাটমিক স্ট্রাকচারের যে পড়াটা, পিরিয়ডিক প্রপার্টিটা নেক্সট দিন যখন পড়াবো সেটা জিজ্ঞেস করবি। অ্যাটমিক স্ট্রাকচারের পড়াতে কারো কিছু অসুবিধা আছে? কি রে, দেখেছিস অ্যাটমিক স্ট্রাকচার যা পড়িয়েছিলাম? কিছু অসুবিধা আছে? সব বুঝতে পেরেছিলিস? ঠিক আছে। তাহলে আমরা দেখো লাস্ট দিন কি, লাস্ট দিন পর্যন্ত কি করেছিলাম একটুখানি দেখে নেওয়া যাক। এক সেকেন্ড, একটুখানি আমাদের ভালো করে বুঝতে হবে। চলো, দেখো আমরা আগের দিন পর্যন্ত কি করেছিলাম, আগের দিনের আদার আর কি, আমি কি করেছিলাম না, বোর থিওরি নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো বোর থিওরি তার এই পস্টুলেটগুলো বলে দিয়ে বা অ্যাজামশনসগুলো বলে দিয়ে অ্যাজামশনসটা হয়ে গিয়েছিল, তার এই ডেরিভেশন অফ এক্সপ্রেশনস অফ এনার্জি, রেডিয়াস আর স্পিড, এইগুলো আলোচনা করা হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে এই ডিসকাশনস অন এনার্জি, এই এনার্জি নিয়ে ডিসকাশনসগুলো করা, সেগুলো আমরা করেছিলাম। তার জন্য আমরা ধরো তোমার এই স্পেকট্রাটাকে আলোচনা করেছিলাম, আয়নাইজেশন এনার্জি নিয়ে কথাবার্তা বলেছিলাম, এক্সেট্রা। এগুলো রিডবার্গ কনস্ট্যান্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। এই সবগুলো নিয়ে মূলত আমাদের আগের দিন আলোচনাটা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার আজকে আমরা যেটা আলোচনা করব সেটা আমি আগের দিন বলেই গিয়েছিলাম। what we what we want to discuss today, দেখো আমরা আলোচনা আজকে করবো যে ডিসকাশনস অন রেডিয়াস অ্যান্ড স্পিড। যে তুমি জানো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে। এবারে সেই বৃত্তাকার যে কক্ষপথগুলো অর্থাৎ অরবিটগুলো, তার রেডিয়াস, তার এক্সপ্রেশন আমরা বের করে রেখেছিলাম আগের ক্লাসে, আগের বা তার আগের ক্লাসে। এবার সেই রেডিয়াস নিয়ে কিছু ডিসকাশনের দরকার আছে, স্পিড নিয়ে আমরা কিছু ডিসকাশন করব এইগুলো। তারপরে যেটা আমরা করব সেটা দেখবে যে যখন আমরা বোর থিওরি করেছি সেখানে অ্যাজিভ যেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, অর্থাৎ নিউক্লিয়াসটা স্টেশনারি, তার চারিদিকে ইলেকট্রনটা ঘুরছে। কিন্তু
এই যে নিউক্লিয়াসটা স্টেশনারি ধরে নেওয়াটা এটা ঠিক নয়। এটা তখনই ঠিক যখন নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের রেসপেক্টে ইনফাইনাইট ধরে নেওয়া হবে। কিন্তু বাস্তবে নিউক্লিয়াসের মাসটা যে ফাইনাইট। এখানে সেখান থেকে একটা ফাইনাইট মাস কারেকশনস আছে। ফাইনাইট মাস কারেকশনস সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে? তারপরে যে আমরা যেটা করব যে এই ফাইনাইট মাস কারেকশনস থেকে সাডেনলি অনেক কিছু জিনিস আমরা করে ফেলবো। সেখান থেকে তোমার ধরো হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজ এবং হিলিয়াম অ্যাটমের যে পিকারিং সিরিজ, হিলিয়াম আয়নের যে পিকারিং সিরিজ, তার তফাৎটা পরিষ্কার হবে। কি করে হাইড্রোজেনের যে হেভি আইসোটোপটা আছে যাকে ডয়টেরিয়াম বলা হচ্ছে, সেই ডয়টেরিয়ামটা কি করে আবিষ্কৃত হলো সেইটা নিয়ে আমাদের কথাবার্তা সার্টেনলি হবে। এইগুলো এই ফাইনাইট মাস কারেকশনসটা আমাদের একটু ভালো করে আলোচনা করতে হবে এটা। আর তারপরে আমরা বোর থিওরি মূলত লিমিটেশনে চলে যাব। হ্যাঁ, অর্থাৎ এরপরে যে সমারফিল্ড থিওরি আছে এই সমারফিল্ড থিওরিটা আসতে পারবে আর কি। লিমিটেশন সব বোর থিওরি। তো এতখানি জিনিস আমাদের অ্যাকচুয়ালি শেষ করার টার্গেট আছে। দেখা যাক কতখানি কি সময় আছে আর কি। তোমাদের কটায় ছাড়তে হবে জানো আজকে? 8:30টায় না তারপরে? হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। রেডিয়াস নিয়ে যখন ডিসকাশনটা করব, অ্যাকর্ডিং টু বোর থিওরি রেডিয়াসের এক্সপ্রেশনটা কি ছিল না? অ্যাকর্ডিং টু বোর থিওরি রেডিয়াস অফ দ্য অরবিট আর এনটা সেটা এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার, পাই এম জেড স্কোয়ার। আচ্ছা, আমি সবটাই এসআইএ করছি। এই এপসাইলন আছে মানে পরিষ্কার বুঝতে পারছি এসআইএ করা হয়েছে। তাহলে এসআইএ রেডিয়াসের এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। এক্সপ্রেশনটা তোমাকে একটু মেমোরাইজ করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, পুরো জিনিসটা কিন্তু এন স্কোয়ার বাই জেড তার সঙ্গে প্রপোর্শনাল। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে এপসাইলন 0 এইচ স্কোয়ার পাই এম স্কোয়ার এগুলো সব কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে এই যে এপসাইলন 0 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার এটা যে কনস্ট্যান্ট, সেইটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে দেখো। ফর হাইড্রোজেন অ্যাটম জেড ইকুয়াল টু 1 হয়, অ্যান্ড ফর দ্য ফার্স্ট অরবিট n ইকুয়াল টু 1, দ্যাট ইজ বোর অরবিট বলা হয় সেটাকে, বোর অরবিট। রেডিয়াসটা কি হচ্ছে সেটাকে আমি A0 নাম দিচ্ছি। A0টা হচ্ছে এপসাইলন 0 এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রনের মাস, তুমি তো জানো এটা। তাহলে এটা হচ্ছে বোর রেডিয়াস এপসাইলন 0 এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। দেখো এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এবারে সেই কনস্ট্যান্টের ভ্যালুটাকে বের করার জন্য তোমাকে সব ভ্যালুগুলোকে বসাতে হবে। তাহলে এপসাইলন 0 যেটা সেটা হচ্ছে তোমার এই 8.854 এইটুকুই লিখছি, 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 লিখলাম। আচ্ছা, প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হচ্ছে। তার আবার স্কোয়ার আছে নিচে। ঠিক আছে, পাই এর ভ্যালু 3.14 লিখলে কি পাই এর ভ্যালু একটা তুমি বের করবে। এটা 9.11 ইন্টু 10⁻31 কেজি হলো মাসটা। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম, তার আবার স্কোয়ার হলো এটা। আচ্ছা, এবারে এইটা যদি তুমি ঠিকঠাক করে করো এবং তার করসপন্ডিং ইউনিট কনভার্সন ইত্যাদি ইত্যাদি করে ফেলো, উত্তরটা বেরোবে 0.5293 অ্যাংস্ট্রম। এটা তোমার বেরিয়ে যাবে। এটা তুমি করবে, ইউনিট ইউনিট কেটে কুটে যাবে, কেটে কুটে গিয়ে সেটা অ্যাংস্ট্রমে বের করলে এটা 0.529 অ্যাংস্ট্রম বা 0.5293 অ্যাংস্ট্রম।
এটা করতে হচ্ছে মানে 0.5 to 9 পর্যন্ত মনে রাখলেই তোমার চলবে, কখনো কখনো 0.53 দিয়েও কাজ চালিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বোর্ড রেডিয়াস। তাহলে A0 যদি এপসাইলন জিরো এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার এটা পুরো কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে পরিষ্কার যেটা দাঁড়াচ্ছে দেখো, দেন আর এনটা কত হলো, দেখো এই এন স্কোয়ার বাই জেডটা জাস্ট এখানে প্যারামিটার হিসেবে রয়ে গেল ইন্টু A0, দেখো এই একটা রেডিয়াসের এক্সপ্রেশন তুমি পেলে। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য। যখন তুমি নিউমেরিক্যাল প্রবলেম করবে, এই যে এপসাইলন জিরো এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার এইটা বারবার বারবার করার দরকার পড়বে না, তুমি জাস্ট এখান থেকেই রেডিয়াসের এক্সপ্রেশনটাকে বের করে ফেলতে পারো। এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, ধরো আমি একটা প্রবলেম করে তোমায় দেখাই। ধরো একটা প্রবলেম বলা হচ্ছে যে তোমাকে এরকম একটা প্রবলেম করতে দেওয়া হয়েছে, খুব সিম্পল প্রবলেম। বলা হলো যে ক্যালকুলেট দ্য radius of third orbit of lithium 2 plus. Calculate the radius of third orbit. Calculate the radius of third orbit of lithium 2 plus. তো এই প্রবলেমটা তোমাকে ধরো করতে বলা হয়েছে। আচ্ছা, দ্বিটার বাদ দাও, জায়গা নেই। তাহলে এই প্রবলেমটা তোমাকে করতে বলা হয়েছে। আচ্ছা, এই প্রবলেমটা যখন তুমি করবে, ধরো আমি যদি এই আর এন ইকাল টু এপসাইলন জিরো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার এই এক্সপ্রেশনে এন এর জায়গায় থার্ড অরবিট বলেছে, মানে এন ইকাল টু 1 2 3, এন এর জায়গায় 3 বসাতে হবে। হ্যাঁ, এন এর জায়গায় 3 বসাতে হবে। আর লিথিয়াম 2 প্লাস যখন বলা হচ্ছে তার জেড এর ভ্যালু হচ্ছে তোমাকে 3 বসাতে হবে। তাহলে এটা 3, এটা 3 যদি বসাও তাহলে তুমি তারপরে সব ডেটা ফেটাগুলো বসালে তোমার কাজ হয়ে যাবে। এবারে এইখানে আমি তখন সরাসরি বসাবোই না, আমি বসাবো কি করে, যে এই ধরনের আমি তো নিউমেরিক্যাল প্রবলেম করেছি, নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তোমাকে শর্টকাট রাস্তা নিতে হবে। তাহলে এইটাকে আমি এইরকম ভাবে না লিখে, এই যেটা আমি দেখালাম যে নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি অ্যালাউড, এটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু A0, এইটাকে ব্যবহার করবো। মানে দিস ইজ ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল প্রবলেমস। নিউমেরিক্যাল প্রবলেমস হচ্ছে এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি অত ঝামেলার মধ্যে যাবোই না, আমি কি করব না, এন স্কোয়ার বাই জেড ইন্টু A0 এটা সরাসরি বসিয়ে দেবো। তাহলে এন এর জায়গায় এখানে কত, 3 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু A0 মানে 0.5293 অ্যাংস্ট্রম। তার মানে 3 ইন্টু এটা করে যেটা বেরোবে, 3 3 9, 3 9 7, 7 থেকে 2, 3 দুগুণে 6 আর 2 8, আর 3 5 15, তাহলে 1.5879 অ্যাংস্ট্রম। দেখো আমার এক লাইন তোমার উত্তরটা পেরিয়ে গেল। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এইরকম ভাবে তুমি দেখবে রেডিয়াসের এই নিয়ে ডিসকাশনটা সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, এই যে A0টা, এই A0টাকে অনেক সময় বলা হয় এটা হচ্ছে তোমার একটা অ্যাটমিক ইউনিট অফ মাস, এই অ্যাটমিক ইউনিট অফ লেন্থ, অ্যাটমিক ইউনিট অফ লেন্থ এটা হয়। A0টা হচ্ছে মানে 1 mu অফ লেন্থ আর কি, মানে A0টাকে ধরা হয়। এবারে অ্যাটমিক স্কেলে বা ইভেন মলিকুলার স্কেলে অনেক সময় বন্ড লেন্থ বলো বা রেডিয়াস বলো, সেইগুলো এখানে অ্যাটমিক ইউনিটে এক্সপ্রেস করা হয়। অ্যাটমিক ইউনিটে এক্সপ্রেস করলে ইন টার্মস অফ A0 দেখবে তুমি এক্সপ্রেস করো। ধরো এখানে যেমন তুমি এই যেটাকে লিখলে, এটা হচ্ছে, এটাকে তুমি অনেক সময় চাইলে এরকমই বলতে পারতে, মানে এটা আলটিমেটলি কি দাঁড়ালো, এটা হচ্ছে 3 ইন্টু A0 তো হচ্ছে, এবার 3 অ্যাটমিক অ্যাটমিক ইউনিট AU, আর 3 AU তুমি লিখতে পারো। এটা পরবর্তীকালে যখন তুমি এই ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি ইত্যাদি করবে না, তখন সবকিছু এই অ্যাবসলিউট ইউনিটে না এক্সপ্রেস করে অ্যাটমিক ইউনিটে এক্সপ্রেস করা হয়। তাহলে অ্যাটমিক ইউনিটে এক্সপ্রেস করলে দেখো এটা জাস্ট লিথিয়াম 2 প্লাসের জন্য থার্ড অরবিটের যে রেডিয়াসটা সেটা বেসিক্যালি 3 AU, এরকম ভাবে তুমি এক্সপ্রেস করতে পারো। এটা যাক, চলো এবারে চলে এসো স্পিডে।
আচ্ছা, স্পিডের এক্সপ্রেশনটা আমরা আগের দিন বের করে রেখেছিলাম। স্পিডের এক্সপ্রেশনটা কি হয়েছে, যদি এসআইএ করো তাহলে speed of rotating electron or hydrogen atom or hydrogen like ions is given as Vn equal to Z square by 2 epsilon 0 n into h। কি একজন জয়েন করছে, সায়ন ঘুম হয়নি নাকি? ঠিক আছে, জেড স্কোয়ার বাই 2 এপসাইলন 0 n ইন্টু এইচ, এটা হচ্ছে তোমার স্পিডের এক্সপ্রেশনটা বেরোচ্ছে এটা। আচ্ছা, এখানে প্রত্যেকটা টার্মের মানে আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো, দেখো এর আগে এনার্জি নিয়ে যখন কথাবার্তা বলেছি, যখন রেডিয়াস নিয়ে কথাবার্তা বলেছি, সেটা মাস অফ দ্য ইলেকট্রন কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। দেখো মাস অফ দ্য ইলেকট্রনের উপরে কিন্তু নির্ভর করেছে। এই স্পিডের ক্ষেত্রে দেখো এটা কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ ইলেকট্রন। আগের ক্ষেত্রে কিন্তু এনার্জি বা রেডিয়াস যখন বলেছিলাম সেটা কিন্তু ওই এম এর উপর ডিপেন্ডেন্সটা ছিল, এটা একটা ব্যাপার, এটা একটু মাথায় রাখ। আচ্ছা, আবার অ্যাজ ইউজুয়াল যখন আমি অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল প্রবলেম করতে যাব, তোমাকে ইটাকে বসাতে হবে, এপসাইলন জিরো বসাতে হবে, এইচ বসাতে হবে, এগুলো সব বড় বড় এক্সপ্রেশন, সেটা খুব ঝামেলা। সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, জেড ইকুয়াল টু 1, স্পিড অফ ইলেকট্রন ইন বোর অরবিট। বোর অরবিট মানে হচ্ছে তোমার n ইকুয়াল টু 1 এর জন্য এইটা। সেটা কি হবে, সেটাকে যদি V1 বলি, এটাই পরবর্তীকালে যখন তোমার ধরো অরবিটালে কনসেপ্ট চলে আসবে, তখন এটা 1s অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রনের কথা বলবে। এখন যেহেতু অরবিটালে কল্প আসেনি, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে সাথে অ্যাটমিক্যাল কোয়ান্টাম নাম্বার এখন আলোচনা করা হয়নি, ঠিক না, আমরা শুধুমাত্র জাস্ট V1 লিখছি, মানে এটা স্পিডটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর উপরে ডিপেন্ড করেছে, সেইভাবে ব্যাপারটাকে দেখছি। সেটা কত হয়ে যাবে, ই স্কোয়ার বাই, মানে জেড এর জায়গায় 1 বসাবো, n এর জায়গায় 1 বসাবো, 2 এপসাইলন 0 ইন্টু এইচ, এইটা। আচ্ছা, এবারে আমি এটা কি করছি দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এইটা হচ্ছে আমি এই ই স্কোয়ার বাই 2 এপসাইলন 0 একটা স্পিড অফ লাইট দিয়ে গুণ করে স্পিড অফ লাইট দিয়ে ভাগ করে দিলাম, মানে স্পিড অফ লাইট দিয়ে ভাগ করে আমি গুণ করে দিলাম এইটা। আচ্ছা, এবারে এইটা আমি নাম দিচ্ছি আলফা ইন্টু সি, যেখানে আলফাটা আর এখানে হচ্ছে স্পিড অফ লাইট। আর আমরা পরে দেখবো যে আলফাটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এটা পরবর্তীকালে যখন কোনো অ্যাটমের ফাইন স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো, মানে ফাইন স্ট্রাকচার জিনিসটা কি পরে তোমার কাছে পরিষ্কার হবে, সেটা আসলে বোর্ড থিওরি থেকে যেটাকে এক্সপ্লেন করতে পারা যায় না। আচ্ছা, বোর্ড থিওরি থেকে ধরো n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 তে যখন ট্রানজিশনটা হয় একটাই লাইন পাওয়ার কথা, কিন্তু তুমি যেটা দেখতে পাবে হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারে, যে ওই লাইনটা বেসিক্যালি 3টে ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশন। তার মানে এই যে একটা লাইন যেটা অ্যাকচুয়ালি 3টে লাইন আছে, সেই যে স্ট্রাকচারটা করে ফাইন স্ট্রাকচার, তাহলে আলফা ই স্কোয়ার বাই 2 এপসাইলন 0 CH, একে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ, এই যে আলফাটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, একটা এখানে ই স্কোয়ার আছে, 2 এপসাইলন 0 CH, এটা একটা কনস্ট্যান্ট আছে। এবারে এই কনস্ট্যান্টটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এই ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট এই টার্মটা কেন এসেছে,
কারণ এরপরে যখন তুমি দেখবে যে অ্যাকচুয়ালি কোনো একটা হাইড্রোজেন অ্যাটমের যে স্পেক্ট্রাগুলো আমরা এখন পর্যন্ত আলোচনা করছি ওটাই কমপ্লিট পিকচার নয়। হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারের নিচে যদি দেখা যায় যে একটা লাইন যেটা পাওয়া গেছে বোর থিওরি থেকে সেই লাইনগুলো আবার 3টে করে বা কয়েকটা করে ক্লোজ স্পেস লাইনের কম্বিনেশন, এইটাকে বলে ফাইন স্ট্রাকচার। এবার সেই ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে গেলে এই আলফা এই টার্মটা তোমার লাগবে। মানে তুমি যখন বোর থিওরিতে দেখছো তখন এনার্জিটা শুধুমাত্র এনার উপর ডিপেন্ড করে, তো কিন্তু রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি যখন করবে তখন দেখবে যে এনার্জিটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর সাথে সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এর উপরে নির্ভর করে, এবং সেইখানে যে এনার্জি কারেকশন চলে সেই কারেকশনে কিন্তু আলফা এই স্কোয়ার বাই 2 সি সেটা আসবে। সেখানে এখন থেকে নাম দিয়ে দেওয়া হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তুমি যদি n ইকুয়াল টু 1 এ ঘূর্ণায়মান ইলেকট্রন তার স্পিডটা হচ্ছে আলফা ইন্টু সি। তাহলে এবারে যদি এইটা হয়ে যায় যে কোনো একটা আরবিট্রারি কেসে ভিএন সমান, তাহলে কি হবে দেখো, এই যে এখানে তোমার ভিএন যখন করছে একটা জেড বাই এন ফ্যাক্টরটা ছিল, জেড বাই এন যেমন আছে রাখবো, জেড বাই এন আলফা ইন্টু সি, যেখানে প্রবলেম টু প্রবলেম যেটা ভ্যারি করবে সেটা বেসিক্যালি হচ্ছে তোমার জেড আর এন, আলফা আর সি কিন্তু তোমার এখানে কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেছে। তাহলে যেখানে দেখো এই যে আলফাটার ভ্যালুটা একটুখানি দেখে নিই। আলফাটার এক্সপ্রেশনটা তো আমরা বললাম যেটা হচ্ছে ই স্কোয়ার বাই 2 ε0 সি ইন্টু এইচ। তাহলে আমি একটু বের করে দেখে নিই, মানে অন্তত ডেটাগুলোকে বসিয়ে দিই। 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম তার স্কোয়ার হলো ডিভাইডেড বাই 2 ইন্টু ε0 8.854 ইন্টু 10⁻8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, স্পিড অফ লাইট 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা তার সঙ্গে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এটা হলো। আচ্ছা, এইটা যদি করো তার ভ্যালু বেরোবে এই 1/137 এর মতো, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1/137.03605। এই পয়েন্টের পরের পার্টটা ভুলে যা, এটা অ্যাপ্রক্সিমেটলি 1/137, এটা যে অ্যাপ্রক্সিমেটলি 1/137। তার মানে এখানে যেটা বুঝতে পারছো যে যে n ইকুয়াল টু 1 অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের প্রথম অরবিটে যে ইলেকট্রনটা ঘুরছে তার স্পিডটা লাইটের স্পিডের 137 ভাগের 1 ভাগ। আর অন্যান্য ক্ষেত্রে যখন তুমি দেখবে তখন সেটা জেড বাই এন ফ্যাক্টর দিয়ে জাস্ট গুণ হয়ে যাচ্ছে এটা। তাহলে তুমি দেখো জাস্ট যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য তুমি এই মানে স্পিডের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সেগুলোকে করার জন্য তুমি এইটা ব্যবহার করবে যে ভিএন হচ্ছে জেড বাই এন আলফা ইন্টু সি। তাহলে দেখবে নিউমেরিক্যাল প্রবলেমগুলো খুব ইজিলি তোমার হয়ে যাচ্ছে। তো একটা প্রবলেম করা যাক। তো এরকম একটা খুব সিম্পল প্রবলেম দেওয়া হলো, জাস্ট ডিরেক্টলি ফর্মুলা বসিয়ে তুমি করে ফেলতে পারবে। হ্যাঁ, তো তোমাকে বললাম যে ক্যালকুলেট দ্য speed of electron in the third orbit of ধরো লিথিয়াম 2+। একদম আগেরটার ক্ষেত্রে আমি রেডিয়াসটাকে বের করতে দিয়েছিলাম, এখন ধরো আমি স্পিডটাকে বের করবো। এটা কি করে করবে? সলিউশনটা করব জাস্ট এই ফর্মুলাটাকে ব্যবহার করে। ভি এনটা হচ্ছে তোমার জেড বাই এন আলফা ইন্টু সি। তো তাহলে এখানে লিথিয়ামের জন্য জেডটা কত? 3। থার্ড অরবিটে বলেছে 3 হলো। থার্ড অরবিট যখন করতে বলেছে তোমাকে থার্ড অরবিটের জন্য তোমার এন ইকুয়াল টু 3 হলো আলফা ইন্টু সি। তাহলে আলফা ইন্টু সি যদি করো তাহলে আলফাটা হয়ে যাচ্ছে একদম, আমি অ্যাপ্রক্সিমেটলি লিখে দিই, এটা হচ্ছে তোমার 1/137 এর মতো, এটা স্পিড অফ লাইট হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে দেখো বেসিক্যালি হচ্ছে তোমার ওই মানে 1/137 ইন্টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে
এবারে এর উত্তরটা যা বেরোবার তোমার বেরোবে। হ্যাঁ, এটা করে নেবে, করে নিয়ে যে উত্তরটা বেরোবে তোমার বেরোবে বেশি। এটা করে দেখে নেবে কত বেরোচ্ছে। মোটামুটি 10⁵ এর, তারা 1 মিনিট তোমার ওই 300কে 137 দিয়ে ভাগ করে দিতে হয়ে যাবে। 300/137 তোমার 2 পয়েন্ট একবার লিখতে 19 অ্যাপ্রক্সিমেটলি ইন্টু 10⁵ মিটার/সেকেন্ড। এরকম হচ্ছে অ্যান্সার তোমার বেরিয়ে গেল। পর্যন্ত বেরোলো। তোমাদের আর এক মূর্তি মনে হচ্ছে এখন এসে হাজির হয়েছে। রে সোহম, আর একটু পরে এলে ভালো হতো না? সব দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চল, তা দেখো আমি এই স্পিড তার এক্সপ্রেশনটাকে একটা অন্য ফর্মে লিখে সেখান থেকে আমি নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা জিনিস একটুখানি করে নিই, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। তাহলে এক্সপ্রেশনগুলো একটুখানি বের করে নিই। ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড, এইটা নিয়ে একটুখানি ডিসকাশন জাস্ট করে নেওয়া যায়। দেখো তুমি যখন ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা বলছো, পিকচারটা কেমন? পিকচারটা হচ্ছে একটা ফিক্স নিউক্লিয়াস আছে, সেই ফিক্স নিউক্লিয়াসের চারিদিকে হচ্ছে তোমার ইলেকট্রনটা তোমার ঘুরছে। এখানে তোমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে হচ্ছে তোমার ইলেকট্রনটা ঘুরছে আর রেডিয়াস। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি, যে 1 সেকেন্ডে কতগুলো কমপ্লিট রোটেশন হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে, একটা নিউ যদি বলি, সেটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিট রোটেশনস পার সেকেন্ড। আচ্ছা, 1 সেকেন্ডে সে ভি পথ যায়, আর একবার ফুল রোটেশন হতে তাকে কত পথ যেতে হয়? 2πr পথ যেতে হয়। ধরো আমি যদি nth অরবিটে ভাবি, তাহলে 1 সেকেন্ডে সে কতবার ঘুরছে, সেটাকে 1 সেকেন্ডে কত, তার স্পিডটা কত, 1 সেকেন্ডে কতখানি যায় সে, তাকে আমি ভাগ করবো হচ্ছে তার বেসিক্যালি রেডিয়াস দিয়ে। তাহলে এবার হয়ে যাবে। আচ্ছা, মানে 2πr দিয়ে ভাগ করবো, সরি, মানে 1 সেকেন্ডে সে কতখানি পথ যায়, কারণ তার সারকামফারেন্স যেটা, এটা 2πr, সেটা দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, এবারে এখানে তুমি vn এর এক্সপ্রেশনটা কত বের করেছো না, z²/2ε0 এইটা ছিল হচ্ছে তোমার স্পিডের এক্সপ্রেশন। এবার 2π রেডিয়াসের এক্সপ্রেশনটা কত বের করেছিল, এসআই এ ε0 n²h² ডিভাইডেড বাই πmz², এইটা। তাহলে আমি কি করছি দেখো, z²/2ε0 nh, নিচে হলো তোমার 2π ইন্টু ε0 n²h², আর উপরে থেকে যাচ্ছে কি, উপরে থেকে যাচ্ছে πmz²। এবার কি সব কাটছে টাটছে একটুখানি দেখো। দেখো এই পাই তোমার কেটে চলে গেল, একটা এম আছে উপরে, একটা এম তোমার রয়ে গেছে, এখানে জেড নিচে কিছু কাটছে না, এখানে এটা z²e⁴ হয়ে গেছে এইটা। আর নিচে তাহলে কি হচ্ছে, পাইটা শুধু ম্যানেজ করেছি, এছাড়া আর কিছু কাটেনি। এছাড়া আছে হচ্ছে 2 2 4 হলো, ε0 মিলে ε0² হলো, আর এন আর n² মিলে হচ্ছে n³ হলো, এইচ আর h² মিলে h³ হলো। তাহলে এই যেটা বেরোলো সেটা হচ্ছে nth অরবিটে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা।
অর্থাৎ 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেই ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা বেরিয়ে গেল এইটা। আর টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সি জাস্ট রেসিপ্রোকাল। টাইম পিরিয়ড দেখো 1 সেকেন্ডে এতবার ঘুরছে, তাহলে একবার ঘুরতে কি সময় লাগছে? টাইম পিরিয়ডে যদি টাওটা তুমি বলো তাহলে 1 বাই ফ্রিকোয়েন্সি হয়, তো 1 বাই ফ্রিকোয়েন্সি হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে 4 এপসাইলন 0 স্কয়ার n কিউব h কিউব ডিভাইডেড বাই হচ্ছে m জেড স্কয়ার e টু দি পাওয়ার 4। এই ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড বের করা নিয়ে নিউমেরিক্যাল প্রবলেম কম পড়ে, কিন্তু আমি এক্সপ্রেশনগুলো বলে রাখলাম, যদি তোমার ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড করতে দেয় তুমি সেটাকে করবে। দেখো বোর্ড থিওরিটা তুমি ছোটবেলা থেকে পড়ছো, কিন্তু তুমি দেখবে ইভেন নেট পরীক্ষা গেট পরীক্ষা পর্যন্ত জ্যাম তো বটেই, যখন তোমার অ্যাকচুয়ালি পরীক্ষায় কোশ্চেনগুলোকে দিতে হয় কম্পিটিটিভ এক্সামে, সেখানে দেখবে একটা বড় পোর্শন কোশ্চেন কিন্তু বেসিক্যালি বোর্ড থিওরি থেকে আসছে। মানে তুমি যখন মডার্ন যে অ্যাটমিক স্ট্রাকচারের জন্য তুমি সমারফিল্ড থিওরি থেকে যখন করবে বা এই যে কোয়ান্টাম মেকানিক্স থেকে করবে, কিন্তু তাতে তো এনার্জির এক্সপ্রেশন, রেডিয়েশন এক্সপ্রেশন, পিটের এক্সপ্রেশন সেগুলো তো পাল্টাবে না। তার নিউমেরিক্যাল প্রবলেম হেনাতা ইত্যাদি যখন করতে হবে তোমাকে বেসিক্যালি এই জায়গা থেকেই করতে হবে। ঠিক আছে? ওই জন্য এই জায়গাটা খুব ভালো করে করতে হবে। বোর্ড থিওরি তোমার সব লেভেলেই কিন্তু খুব ভালো করে যত্ন করে করতে হবে, কিছু ঘাটতি টাটতি রাখলে তোমার চলবে না। দেখো তাহলে আমরা প্রথমে যে পার্টটা ডিসকাস করব ভেবেছিলাম সেটা হচ্ছে এই ডিসকাশন রেডিয়াস অ্যান্ড স্পিড, এই ডিসকাশনটা আমাদের কমপ্লিট হলো। এবার আমাদের আলোচনা করতে হবে ফাইনাইট মাস কারেকশন, যেটা সেই ফাইনাইট মাস কারেকশনটা আমরা এবারে আলোচনা করতে চাইছি। চলো, ফাইনাইট মাস কারেকশন কিছু বুঝতে না পারলে বলবে, আটকাবে আমাকে, হ্যাঁ? দেখো, এবং আগের দিন এই ফাইনাইট মাস কারেকশনের সংক্রান্ত একটা কথা আমি বলে ফেলেছিলাম, যে যখন রিডবার্গ কনস্ট্যান্টের সিম্বলটাকে লিখেছিলাম আর ইনফিনিটি দিয়েছিলাম, তোমরা প্রশ্ন করেছিলে আর ইনফিনিটি কেন। তখন একটা আলোচনা আমরা অলরেডি করেছিলাম আর কি, যে এই আর ইনফিনিটি এসেছে কারণ এইখানে যে রিডবার্গ কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা পেয়েছে সেখানে ইলেকট্রনের মাস আছে, নট দ্য রিডিউস মাস, এবং রিডিউস মাসটা ইলেকট্রনের মাসে রিপ্লেস হবে তখনই যখন হচ্ছে নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইট ধরে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তবে ফাইনাইট মাস কারেকশনটা আমি আসি। দেখো, যেটা তোমার কনভেনশনাল যে বোর্ড থিওরি, যেটা তোমরা পড়তে অভ্যস্ত, কনভেনশনাল বোর্ড থিওরিতে হচ্ছে যে নিউক্লিয়াস স্টেশনারি, নিউক্লিয়াসটা চুপচাপ থাকছে, এটা ইলেকট্রন রোটেট around the fixed nucleus। এটা হচ্ছে গল্পটা। আচ্ছা, মানে এরকম ধরে নেওয়া হয়েছে একটা তোমার নিউক্লিয়াসটা চুপচাপ বসে আছে এখানে, প্লাস জেড ইন্টু ই, তাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন সে বেসিক্যালি ঘুরছে, একদম নিউক্লিয়াসটা ফিক্সড। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে, এই নিউক্লিয়াস এই অ্যাট্রাকটিভ ফোর্সটা, কুলম্বিক যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, সেখানে হচ্ছে নিউক্লিয়াস যেমন ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনও তো নিউক্লিয়াসকে আকর্ষণ করে, মানে পরস্পর পরস্পরকে তো আকর্ষণ করছে। যেমন পৃথিবী আর আপেল, আপেল পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী আপেলকে আকর্ষণ করে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী একই ফোর্স দিয়ে। কিন্তু তোমার দেখোটা কি, যে আপেলটা পৃথিবীর দিকে ছুটে এলো, পৃথিবী আপেলের দিকে গেল না। কারণটা কি? কারণ হচ্ছে আপেলের রেসপেক্টে পৃথিবীর যে মাসটা সেটা অনেক অনেক বেশি, তাই ইনফাইনাইট ধরে নেওয়া হচ্ছে। মানে এই যে পিকচারটা, এই পিকচারটা মানে দিস পিকচার is correct only when we assume that mass of electron, sorry, mass of nucleus is infinite। আচ্ছা, এবারে এই পিকচার অনুযায়ী এনার্জি এক্সপ্রেশনটা কি বেরোয়, বা এনার্জি এক্সপ্রেশনের থেকেও বড় কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এনার্জি এক্সপ্রেশনটা কি বেরোয়, এটা হচ্ছে
এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশনটা বেরোচ্ছে। আচ্ছা, ওয়েভ নাম্বারের এক্সপ্রেশনটা কি বেরোচ্ছে? ওয়েভ নাম্বার ফর ট্রানজিশন ফ্রম n2 টু n1, এটা ডেল্টা নিউ বার আমি করছি, যেখানে তোমার n2 থেকে ধরো তোমার n1 এ ট্রানজিশনটা হয়েছে, এবং অবশ্যই সেটা সেন্টিমিটার ইনভার্সে। এটা আচ্ছা, এখানে আমি লিখেছিলাম একটা রিডবার্গ, তোমার লিখেছিলাম, মানে রিডবার্গ কনস্ট্যান্টটাকে লিখেছিলাম। সেই রিডবার্গ কনস্ট্যান্টটা হচ্ছে বেসিক্যালি এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার সি এইচ কিউব, এরকম একটা এক্সপ্রেশন ছিল। তার সঙ্গে হচ্ছে একটা জেড স্কোয়ার ছিল, একটা জেড স্কোয়ার ছিল ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটা ছিল ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন, এটা যেখানে সাডেনলি n2টা গ্রেটার দেন n1। এটা ঠিক আছে। আর এই যে প্রথমের পার্টটা এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার সি এইচ কিউব, এটাকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছিল আর ইনফিনিটি। এই ইনফিনিটি সিম্বলটা পরে পরিষ্কার হবে, এখন ফর দ্য টাইম এটা একটা কনস্ট্যান্ট তুমি ধরে নাও। আর ইনফিনিটি জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এই হচ্ছে তোমার এক্সপ্রেশনটা বেরোছিল ওয়েভ নাম্বার। আচ্ছা, ঠিক আছে। লোকে হঠাৎ করে ফাইনাইট মাস কারেকশনের ক্ষেত্রে গেল কেন? তাহলে এই যে পিকচারটা ছিল, সেই পিকচারটা অসুবিধে কথাই ছিল, মানে সত্যি সত্যি তো নিউক্লিয়াসের মাস ইলেকট্রনের মাসের থেকে অনেক অনেক বেশি। অসুবিধা তো কিছু না, নিউক্লিয়াসটা ঠিক আছে ইনফাইনাইট না হতে পারে, কিন্তু নিউক্লিয়াসের মাসটা তো ইলেকট্রনের মাসের থেকে সত্যি সত্যি অনেক বেশি। এবং তা দিয়ে তো আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করেও ফেললাম, এবং সেটা তো মানে তোমার এক্সপেরিমেন্টের সাথে মিলেও গেল। হঠাৎ করে এই ফাইনাইট মাস কারেকশনটার কথা লোকে ভাবলো কেন? ভাবলো তার কারণটা হচ্ছে যে, ধরে নাও এই যে পিকচারটার কথা বলি সেই পিকচারটা হচ্ছে ঠিক। তাহলে এবারে দেখো, যদি আমি ওয়েভ মানে ফর বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম কনসিডার করি, তাহলে ও সরি, ডেল্টা কেন লিখেছি, ওয়েভ নাম্বার একবারে। তাহলে আমি যদি তোমার বামার সিরিজ ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা দেখি, আচ্ছা বামার সিরিজে কোথায় আসবে না, এন ইকুয়াল টু 2 নামতে হবে এন থেকে। সেখানে এন এর ভ্যালু 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো হাইড্রোজেন অ্যাটমের জন্য আমি বামার সিরিজটাকে দেখছি, এটা। তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য বামার সিরিজ যখন করবো কি হবে, এটা আর ইনফিনিটি হলো হাইড্রোজেন অ্যাটম মানে জেড ইকুয়াল টু 1, এটা 1/2 স্কোয়ার হলো মাইনাস 1/n স্কোয়ার হলো, যেখানে এনটা কত থেকে হবে 3, 4, 5, 6 ডট 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 ডট। এইটা হচ্ছে তোমার বামার সিরিজ, হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজের জন্য করসপন্ডিং ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন। এটা মানে এটাকে তুমি অনেক সময় এইরকম ভাবে লিখতে পারো, নিউ বার ফর, এখানে আমি বামার লিখলাম, বামার সিরিজ ফর হাইড্রোজেন, মানে এন ইকুয়াল টু 3, 4, 5, 6 থেকে 2 নেমে আসে, এখানে বামার সিরিজ হয়, সেটা হচ্ছে আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এইটা উইথ n ইকুয়াল টু 3, 4, 5, 6, এইটা। আচ্ছা, এবারে যদি তুমি পিকারিং সিরিজ দেখো ফর পিকারিং সিরিজ অফ হিলিয়াম প্লাস, আচ্ছা হিলিয়াম প্লাসের পিকারিং সিরিজ মানে তোমার বেসিক্যালি হচ্ছে এটা 4 নামবে এন থেকে, এটা হিলিয়াম প্লাসের জন্য এটা 4 নামবে এন থেকে, বা এন প্রাইম থেকে রাদার লিখি, এটা এন প্রাইম থেকে, সেটা হয়ে যাবে আর ইনফিনিটি ইন্টু জেড স্কোয়ার মানে 4 হলো ইন্টু 1/4 স্কোয়ার মাইনাস 1/n প্রাইম স্কোয়ার n প্রাইম স্কোয়ার উইথ
এন প্রাইমটা হচ্ছে 5, 6, 7, 8 ডট ডট ডট, মানে 5, 6, 7, 8 ইত্যাদি থেকে 4-এ নেমে আসাটা, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি পিকারিং সিরিজ। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে নিউবার ফর, এখানে পিকারিংটা লিখে দিই তাহলে সুবিধা হবে, পিকারিং সিরিজ ফর হিলিয়াম প্লাস, সেটা কত হচ্ছে, তাহলে তুমি 4টে এখানে ভাগ করে দাও, আর ইনফিনিটি ইন্টু 4টে এখানে ভাগ করে দিলে 4 স্কোয়ার 16/4, মানে 4 হলে এটা 2 স্কোয়ার হয়ে গেল, মাইনাস 1/n প্রাইম বাই 2 তার স্কোয়ার, এটা হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এটা হচ্ছে ফর, মানে এটা হচ্ছে ফর ইভেন এন, ফর ইভেন এন প্রাইম, ফর ইভেন এন প্রাইম, ফর ইভেন এন প্রাইম, এটা এটা লিখলাম, যেখানে তোমার এনটা হচ্ছে এন প্রাইম বাই 2, তার মানে হচ্ছে 3, 4, 5 ডট ডট ডট, মানে এন প্রাইম যদি ইভেনগুলো শুধু কনসিডার করি, মানে 6, 8, 10 ইত্যাদি ইত্যাদি, তাহলে এন প্রাইম বাই 2 যদি করা হয়, তাহলে বেসিক্যালি ইভেন লাইনগুলো পাওয়া গেল। তার মানে পিকারিং সিরিজের যে ইভেন লাইনগুলো, তার ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন দেখো, আর হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজের যে এক্সপ্রেশন দেখো, সেটা এক্স্যাক্টলি সমান হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যা পিকচারটা ভেবেছিলাম, এই পিকচারটা যদি সত্যি হতো, তাহলে জাস্ট মানে স্পেকট্রাল লাইনস অফ বামার সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম should match exactly with the even lines of Pickering series of হিলিয়াম প্লাস। তাকে এই দুটো পুরো সমান হয়ে যাওয়ার কথা, যে হাইড্রোজেনের বামা সিরিজের যা ফ্রিকোয়েন্সি, হিলিয়াম প্লাসের পিকারিং সিরিজের কিন্তু এক্স্যাক্টলি সেই ফ্রিকোয়েন্সি হওয়ার কথা। এটা ঠিক আছে, এসে কথা। বুঝতে পারলে, মানে আমি এই যে কনভেনশনাল বোর্ড থিওরিতে যা শিখেছি, সেই মতো করে দেখো পুরো এগিয়েছি। তাহলে যা ভেবেছে এই পুরো গল্পটা যদি সত্যি হতো, তাহলে কিন্তু এই মানে বামার সিরিজের যে ফ্রিকোয়েন্সিটা হাইড্রোজেন অ্যাটমের জন্য, সেইটা হচ্ছে এর সঙ্গে পুরোপুরি সমান হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে কি হচ্ছে, বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ তারা অ্যাপ্রক্সিমেটলি হয়তো সমান, কিন্তু এই তোমার ওয়েভ নাম্বার ফর দ্য লাইন্স অফ পিকারিং সিরিজ অফ হিলিয়াম প্লাস, সেইটা হচ্ছে সামান্য বেশি ফ্রিকোয়েন্সিতে এক্সিস্ট করছে। বাট এক্সপেরিমেন্ট কি বলছে, বাট experiment shows that a new bar for Pickering series of helium plus এইটা হচ্ছে সামান্য বেশি দেন ওয়েভ নাম্বার অফ বামার সিরিজ অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের বামার সিরিজের যে ফ্রিকোয়েন্সিতে অ্যাপিয়ার করছে, হিলিয়ামের পিকারিং সিরিজটা তার সামান্য বেশি ফ্রিকোয়েন্সিতে অ্যাপিয়ার করছে। এবারে কোশ্চেনটা হচ্ছে, হাউ ক্যান ইউ এক্সপ্লেন দিস? দিস অবজারভেশন, এই অবজারভেশনটা আমি কি করে এক্সপ্লেন করবো, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। সেই অবজারভেশনটা এক্সপ্লেন করতে হবে বাই ফাইনাইট মাস কারেকশন। তাহলে কি হচ্ছে, তাহলে পিকচারটা তোমাকে একটু পাল্টাতে হবে। তাহলে অ্যাকচুয়াল পিকচারটা কি, অ্যাকচুয়াল পিকচার হচ্ছে যে নিউক্লিয়াস হ্যাজ ফাইনাইট মাস, মানে ইনফাইনাইট মাস নয়, নিউক্লিয়াসের ফাইনাইট মাস আছে। আচ্ছা, ফাইনাইট মাস যদি থাকে, এবারে ধরো একে অপরকে, মানে নিউক্লিয়াস ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করছে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে। নিউক্লিয়াসের মাস যদি ইনফিনিটি না হয়, তাহলে এটা হবে যে তারা একটা কমন সেন্টার অফ মাস, তার অ্যাবাউটে নিউক্লিয়াস ইলেকট্রন দুজনেই রোটেট করবে, সেখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নিউক্লিয়াস
an electron both rotates about the center of mass. About the center of mass. তার মানে পিকচারটা কি হয়ে গেল? পিকচারটা এখন হয়ে যাচ্ছে, ধরো তুমি একটা এরকম করে ভাবো, এই ধরো তোমার এখানে তোমার নিউক্লিয়াস আছে যার মাসটা ক্যাপিটাল এম, এইখানে ধর ইলেকট্রন আছে তার মাস ধরো স্মল এম। এইটা এবারে তুমি জানো যার মাস বেশি, সেন্টার অফ মাসটা তার দিকে ঘেঁষা থাকে, তাহলে এইরকম একটা জায়গাতে তোমার সেন্টার অফ মাসটা আছে, সিএমটা আছে। সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার নিউক্লিয়াসটা ঘুরছে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসটা ঘুরছে, আর সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার ইলেকট্রনটা ঘুরছে। এই যে সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসও ঘুরছে, ইলেকট্রনও ঘুরছে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই সেন্টার অফ মাস থেকে তোমার ধরে নাও, সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের দূরত্ব ধরে নাও R1, আর সেন্টার অফ মাস থেকে ইলেকট্রনের দূরত্ব ধরে নাও তোমার R2। এটা R1 এবং R2, যেখানে R1 প্লাস R2 হচ্ছে তোমার R এর সঙ্গে সমান। তার মানে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে R1 প্লাস R2 সেটা হচ্ছে R এর সঙ্গে সমান। ধরো এটা একটা 1 নম্বর ইকুয়েশন বললে। আর সেন্টার অফ মাসের ডেফিনেশন অনুযায়ী কি? সেন্টার অফ মাসের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে M1R1 ইকুয়াল টু M2R2, অর্থাৎ M1R1 প্লাস M1R1 ইকুয়াল টু স্মল m ইন্টু R2। এইটা তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু R, M1R1 ইকুয়াল টু M2। এইটা ঠিক আছে? এই দুটো ইকুয়েশন তোমার আছে। এইটা হচ্ছে যা সেন্টার অফ মাস, তোমরা ক্লাস 11-12 পড়েছো। সেন্টার অফ মাসের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে M1R1 ইকুয়াল টু M2 আর R1 প্লাস R2 ইকুয়াল টু তোমার R। এই দুটো জিনিস তো ভালো। তাহলে এবারে দেখো যেটা কথা, এই দুটো থেকে আমি একটা জিনিস করছি দেখে নাও, যে এটা M2 জায়গায় R-R1 বসিয়ে দিলাম। এটা কত হচ্ছে? M-R-M-R1 একদিকে নিয়ে চলে এসো, তাহলে ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু R1, এইটা হয়ে গেল স্মল m ইন্টু R। সেখান থেকে R1 এর এক্সপ্রেশনটা বের করে ফেললে M বাই ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু R। তাহলে এমনি নিউক্লিয়াসের সঙ্গে থেকে ইলেকট্রনের দূরত্ব হচ্ছে, আমি R লিখেছি, মানে এখানে হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্বটা, এইটা হচ্ছে আমি R ধরেছি। এটা তাহলে R1টা হচ্ছে স্মল m, মানে ইলেকট্রনের মাস ডিভাইডেড বাই টোটাল মাস ইন্টু R। তাহলে এখান থেকে R2 তাহলে কত হয়ে যাবে? R2টা হচ্ছে তোমার R মাইনাস R1 R মাইনাস M বাই ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু R। বিয়োগটাকে করলে কত দাঁড়াচ্ছে? ক্যাপিটাল M ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু R। এটা হচ্ছে তোমার 8 হয়ে গেল। আচ্ছা, এইখানে থেকে এবং তুমি আগের জায়গা থেকে একটা জিনিস কিন্তু বুঝতে পারছো যে মানে R1 এবং R2 যে রেশিওটা, সেটা কিন্তু এই যে R1 বাই R2 ক্ষেত্রে স্মল m ডিভাইডেড বাই কিন্তু ক্যাপিটাল M। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি নিউক্লিয়াসের মাসটা সামাও ইনফিনিটি হয়ে যেতে পারতো, তাহলে R1টা কিন্তু টেন্ডস টু 0 হতো, অর্থাৎ সেন্টার অফ মাসটা নিউক্লিয়াসের ঘাড়ে গিয়ে পড়তো। এটা আর তখন তখন এইখান থেকে দেখতে পাবে যেহেতু R1 প্লাস R2 হচ্ছে R, তাহলে R2টা ক্যাপিটাল জাস্ট নর্মাল R এর সঙ্গে সমান হয়ে যেত। এটা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসটা কিন্তু ইনফাইনাইট মাসের হতো, তাহলে সেন্টার অফ মাসটা বেসিক্যালি নিউক্লিয়াসের ঘাড়েই থাকতো। তখন সাডেনলি নিউক্লিয়াস মানে সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের দূরত্বটা শূন্য ভাবতে হতো, আর সেন্টার অফ মাস বা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা জাস্ট স্মল আর যেমন ছিল সেরকম ভাবে তোমাকে লিখতে হতো। যাকে তাহলে R1টাকে তুমি ইন টার্মস অফ স্মল আর, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের দূরত্বের টার্মসে লিখেছো, আরটুকু তুমি এরকম ভাবে লিখেছো। তো লেখার পরে দেখো তোমার এই মোমেন্ট অফ ইনার্সিয়া, এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস।
মানে যখন কোনো রোটেশন রিলেটেড কিছু ঘটবে না, মাসটা তো মোমেন্ট অফ ইনার্সিয়াতে রিপ্লেসড হয়। তা মোমেন্ট অফ ইনার্সিয়া আইটা সেটা কি হয়, সামেশন ওভার আই এম আই আর আই স্কোয়ার, এটা তো নর্মাল ডেফিনেশন। সামেশন ওভার আই এম আই আর আই স্কোয়ার, এটা হচ্ছে তোমার ডেফিনেশন। এখানে কি হচ্ছে, নিউক্লিয়াসের মাস হচ্ছে এম, তার দূরত্ব হচ্ছে আর ওয়ান, এইটা হলো, প্লাস ইলেকট্রনের মাস এম, তার দূরত্ব আর টু, সেটা স্কোয়ার হলো। ক্যাপিটাল এম, এটা হলো স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু আর, তার স্কোয়ার, প্লাস স্মল এম, এটা আর টুটা হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু আর, তার স্কোয়ার, এইটা এইটা ঠিক আছে। তাহলে এবারে দেখো, এটা যদি তুমি করো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার স্কোয়ার হলো, এটা হয়ে যেতে ক্যাপিটাল এম স্মল এম তার স্কোয়ার প্লাস স্মল এম ক্যাপিটাল এম তার স্কোয়ার ইন্টু আর স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার তুমি এখানে স্মল এম ক্যাপিটাল এম যদি কমন নিয়ে নাও, তাহলে একটা ক্যাপিটাল এম প্লাস স্মল এম হয়ে যেটা উপর নিচে কেটে গেল, কেটে গিয়ে হচ্ছে এম এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু আর স্কোয়ার হয়ে যাচ্ছে, সেটাকে তুমি লিখছো হচ্ছে মিউ আর স্কোয়ার, যেখানে এই যে মিউটা সেটা হচ্ছে স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এইটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ, সরি এটাকে বলা হচ্ছে রিডিউস মাস, এটাকে বলা হচ্ছে আমার রিডিউস মাস, দিস ইজ দ্য রিডিউস মাস, ঠিক আছে। তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা সেটা হয়ে গেল মিউ আর স্কোয়ার। আচ্ছা একটা জিনিস এখানে বলে নিই, যে যদি এমন হতো যে ইফ ক্যাপিটাল এমটা তোমার মাঝ গ্রেটার দেন এম, দেন মিউটা দেখো মোরাললেস ইলেকট্রনের মাসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। মানে ক্যাপিটাল এম যদি স্মল এম এর থেকে অনেক অনেক বেশি হয়, তাহলে ডিনোমিনেটারে স্মল এমটাকে তুমি জাস্ট ইগনোর করো, স্মল এমটা ইগনোর করলে ক্যাপিটাল এম থেকে কেটে ক্যাপিটাল এম কেটে গেল, এম গিয়ে হচ্ছে স্মল এম এর সঙ্গে সমান হয়ে গেল। অর্থাৎ নিউক্লিয়াসের মাস যদি সত্যি ইনফিনিটি হতো, তোমার পরিষ্কার এটা জাস্ট মানে রিডিউস মাসটা ইলেকট্রনের মাসে তোমার রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা এটা তো মোমেন্ট অফ ইনার্সিয়া হলো। আচ্ছা এবারে আমার দরকার কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা এখন কি হবে না, অ্যাঙ্গুলার মোমেন্টামটা এলটা সেটা এম ভি আরটার বদলে হয়ে গেল মিউ ভি আর, অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে মিউ ভি আর হয়ে গেল। তার মানে যেটা ইম্পর্টেন্ট, যে একটা টু পার্টিকেল প্রবলেম সেটার এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমে রিডিউস হয়ে যাচ্ছে। সেই জন্যে তোমার যে ফান্ডামেন্টাল ইকুয়েশনস যেগুলো, যে ফান্ডামেন্টাল ইকুয়েশনসগুলো তোমার লাগবে, সেটা হচ্ছে যে মিউ ভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা এন এইচ ওভার টু পাই, এটা একটা ইকুয়েশন উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, এইটা একটা। আর কি, যে তোমার এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ মিউ ভি স্কোয়ার বাই আর হচ্ছে জে স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার, এইটা। তাহলে একটা হচ্ছে বোর্স কোয়ান্টাইজেশন রুল, যেটা ছিল এম ভি আর ইকুয়াল টু এন এইচ ওভার টু পাই, এখন হয়ে গেল। মানে এখানে জিনিসটা হচ্ছে কি, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেন মিউ ভি আর হলো, এক লাইন হয়তো বলে দিলে ভালো হতো। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়, আই ইন্টু ওমেগা হয়, আই ইন্টু ওমেগা, আইটা হয়ে গেল মিউ আর স্কোয়ার, আর ওমেগাটা কত হয় সবসময় ভি বাই আর হয়, আর আর কেটে গেলে মিউ ভি আর হয়ে গেল। এটা মানে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি ডিভাইডেড বাই আর হয়, আর আইটা হচ্ছে মিউ আর স্কোয়ার হয়ে গেল, তাহলে মিউ ভি আর হয়ে গেল। তার মানে যে ইকুয়েশনটা মিউ ভি আরটা হচ্ছে এন এইচ ওভার টু পাই, আর সেন্ট্রিফিউগাল ফোর্স মিউ ভি স্কোয়ার বাই আরটা হচ্ছে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। তাহলে এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন। এবারে তোমাকে অঙ্কটাকে কষতে হবে, মানে কি হলো দেখো, আলটিমেটলি তুমি যদি দেখো যে নর্মাল বোর্ড থিওরি যখন আমরা কষেছি, তার সঙ্গে এটা তফাৎটা কি, তফাৎটা হচ্ছে ওখানে যেখানে মাস অফ ইলেকট্রন ছিল তার বদলে এটাকে রিডিউস মাস হয়ে গেছে, আর তো কিছু না, ঠিক আছে। তাহলে এবারে আপনার সাম সিম্পল স্টেপস অ্যাজ ইন কেস অফ অরিজিনাল বোর্ড থিওরি। অরিজিনাল বোর্ড থিওরিতে যেমন করে আমি অঙ্কগুলো কষেছিলাম, সেই রকমভাবে অঙ্কগুলোকে কষবো। অঙ্কগুলো কষে আলটিমেটলি কি দাঁড়াবে, যে এনার্জির এক্সপ্রেশন, রেডিয়াসের এক্সপ্রেশন
এবং স্পিডের এক্সপ্রেশনটা বেরোবে। দেখো এনার্জির এক্সপ্রেশন, রেডিয়াসের এক্সপ্রেশন এবং স্পিডের এক্সপ্রেশন আমরা যা বের করেছিলাম একদম একই, তো যেখানে যেখানে মাস ছিল সেটা রিডিউস মাস হয়ে গেল। তাহলে মিউ জেড স্কোয়ার ইটু টু পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হলো। আচ্ছা, রেডিয়াসের এক্সপ্রেশন তোমার দেখো, রেডিয়াসের এক্সপ্রেশন মাসটা যেহেতু ছিল, তাহলে রেডিয়াসের এক্সপ্রেশনটা তোমাকে হচ্ছে বসাতে হবে। রেডিয়াসের এক্সপ্রেশনটা দেখো আজকেই লিখে গেছি আমি। এই যে রেডিয়াসের এক্সপ্রেশনটা তুমি এখানে ব্যবহার করেছো, একদম কোথায় গেল এইখানে, এই দেখো, এই যে এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার ছিল, এম এর জায়গায় মিউ বসিয়ে দাও। তাহলে এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার, এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই মিউ জেড স্কোয়ার, এটা। আর স্পিডের এক্সপ্রেশনটা দেখো আমি আলাদা করে উল্লেখ করেছিলাম, এখানে কিন্তু কোনো মাস ডিপেন্ডেন্স নেই। তো মাস ডিপেন্ডেন্স না থাকলে যা ছিল এক্স্যাক্টলি তাই হয়ে যাবে। জেড স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এন এইচ, জেড স্কোয়ার বাই, এটা হচ্ছে জেড স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এন ইন্টু এইচ। এই হচ্ছে নতুন তোমার এক্সপ্রেশনগুলো বেরোলো। দেখো কিচ্ছু তফাৎ নেই, যেখানে যেখানে মাস অফ ইলেকট্রন ছিল সেটা রিডিউস মাস দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তার মানে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, যেটা আমি স্মল এম লিখেছিলাম, হ্যাজ বিন রিপ্লেস বাই রিডিউস মাস, আর কিছু না। মানে তোমাকে ডেরিভেশন, ঠিক আছে, ডেরিভেশন তো আজকাল খুব কম দেয় তোমাকে। আলটিমেটলি কি হচ্ছে যে নিউমেরিক্যাল প্রবলেম বা সেখান থেকে বিভিন্ন রকমের প্রবলেম যেগুলো দেয় সেগুলোকে করতে হয়। তাহলে তোমার মনে রাখার সুবিধাটা কি, তোমাকে তো একবার মুখস্থ করতেই হচ্ছে যে এনার্জির এক্সপ্রেশনটা কি হয়। মানে বাকিগুলো যদি কিছু মুখস্থ না করে, এনার্জির এক্সপ্রেশন তোমাকে মেমোরাইজ করতেই হচ্ছে। সেখানে মাস অফ ইলেকট্রন ছিল, সেটা তোমার রিডিউস মাস দিয়ে সিম্পলি রিপ্লেসড হয়। তাহলে দেখো এখনো পর্যন্ত যা করেছে সেটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? চলো, আচ্ছা, তাহলে এবারে দেখো, এবারে হচ্ছে আমি এইটা করার পরে আমি এক্সপ্রেশন ফর ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বের করতে চাইছি। এক্সপ্রেশন ফর ট্রানজিশন ফ্রিকোয়েন্সি মানে ওয়েভ নাম্বার, বেসিক্যালি ফ্রিকোয়েন্সিটা ইন সেন্টিমিটার ইনভার্সে বের করতে চাইছি। তাহলে নিউ বারের এক্সপ্রেশন আমি বের করব, ধরে না N2 থেকে N1 এর ট্রানজিশনের জন্য। সেটা কত হয় দেখো, তোমার একটা এই জেড স্কোয়ার একটা টার্ম ছিল, তার সঙ্গে হচ্ছে মিউ ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার CH কিউব। মানে এটা হচ্ছে তোমার এই যে ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন আমি এখানে লিখে গেলাম না, এখান থেকে ধরো তোমায় বলে দিই, কোথায় গেল, এই যে ট্রানজিশনের মানে এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 CH কিউব জেড স্কোয়ার টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ছিল। শুধু এমটা দেখবে মিউ দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর তো কিছু নয়। তাহলে মিউ ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 CH কিউব, তারপরে যেমন আছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে n1 n2 সবই ইন্টিজার, n2 টা গ্রেটার দেন n1। আচ্ছা, এবারে এই রিডিউস মাসটাকে আমি একটুখানি ঠিক করে লিখছি। তো ট্রানজিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা হচ্ছে N2 থেকে N1 এ যাওয়ার জন্য জেড স্কোয়ারটা যেমন আছে থাক। এটা হচ্ছে এম ক্যাপিটাল এম বাই এম প্লাস ক্যাপিটাল এম, এটা মিউ হলো জেড স্কোয়ার, আচ্ছা জেড স্কোয়ারটা তো আছে ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার CH কিউব 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এইটা জেড স্কোয়ার হলো। আচ্ছা, ক্যাপিটাল এম দিয়ে ধর আমি ভাগ করে দিচ্ছি, তাহলে এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার CH কিউব হলো 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, আর তার সাথে স্মল এম দিয়ে ভাগ করে দিলে কি পড়ে থাকছে 1 প্লাস, ক্যাপিটাল এম দিয়ে আমি ভাগ করে দিচ্ছি 1 প্লাস, না 1/, আছে সরি, তাকে 1/টাকে করি, এটা হয়ে যাচ্ছে 1/1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম, এই একটা টার্ম তোমার থাকছে। কি হলো দেখো, তাহলে 1/,
ওয়ান প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম, এইটা একটা হলো, ইন্টু জেড স্কোয়ারটা যেমন আছে আছে, হ্যাঁ, জেড স্কোয়ারটা যেমন আছে আছে, আর এই যে পার্টটা এটাই হচ্ছে আর ইনফিনিটি, এটা ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। দেখো এটা যেখানে আর ইনফিনিটিটা এটা লিখছিলে কত না এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার সিএইচ কিউব, এটা। আচ্ছা, তাহলে এইটাকে আমি লিখছি জেড স্কোয়ার ইন্টু আর ক্যাপিটাল এম ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, যেখানে এই আর এমটা এটা হচ্ছে ইউনিভার্সাল রিডবার্গ কনস্ট্যান্ট না, একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আর ইনফিনিটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ক্যাপিটাল স্মল এম বাই ক্যাপিটাল এম, স্মল এম বাই তোমার ক্যাপিটাল এম, এটা। দেখো দেখো এখন এই যেটা দাঁড়াচ্ছে যে আর ইনফিনিটিটা সার্টেনলি হচ্ছে তোমার ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কিন্তু আর এমটা এইটা হচ্ছে ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস, এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য মাস অফ নিউক্লিয়াস, এটা। ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি এই ফর হাইড্রোজেন অ্যাটম করো, ধরো ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে মাস অফ হাইড্রোজেন অ্যাটম কত হচ্ছে, এটা বেসিক্যালি তোমার 1836 গুণ ইন্টু মাস অফ ইলেকট্রন, এটা। তার মানে যখন হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি রিডবার্গ কনস্ট্যান্টটাকে বের করবে, সেটা কি হবে, আর ইনফিনিটি যেটা ছিল, হ্যাঁ, আর ইনফিনিটির ভ্যালু আমরা তো লিখেছিলাম, আগের দিনে লিখে দিয়েছিলাম, সে আর ইনফিনিটিটা কত একটা ছিল একটুখানি দেখে নিতে হবে, হ্যাঁ, মানে আগের দিন রিডবার্গ কনস্ট্যান্টের একটা ভ্যালু আমি লিখেছিলাম না, মানে 109 600 কত 78 এরকম একটা কিছু, এক মিনিট একটুখানি দাঁড়াও। আচ্ছা, যেখানে এখানে বলে নিই যে আর ইনফিনিটির ভ্যালুটা হচ্ছে তোমার, যদি তুমি ডেটাগুলোকে বসাও, সেটা বেরোবে হচ্ছে 109.73, সরি 109.9, 109,737.32 সেন্টিমিটার ইনভার্স আর ইনফিনিটির ভ্যালু। তাহলে আর এই যখন বের করব কি করব, আর ইনফিনিটির জায়গায় 109,737.32 সেন্টিমিটার ইনভার্স, তাকে ভাগ হবে কত দিয়ে, ভাগ হবে 1 প্লাস এম বাই ক্যাপিটাল এম, অর্থাৎ 1 প্লাস এম বাই ক্যাপিটাল এমটা হচ্ছে 1/1836, এটা হবে। আচ্ছা, এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে বেরোবে তোমার 109,677.677, একটা অ্যাপ্রক্সিমেটলি লিখছি, পয়েন্টগুলো অত মনেও থাকবে না, পাতা এত সেন্টিমিটার ইনভার্স আমার বেরোবে, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। তাহলে এখানে কি করবো, এখানে এম এর জায়গায় ক্যাপিটাল এম এর জায়গায় হাইড্রোজেনের মাস বসাবো, এইটা। আচ্ছা, এবার যদি হিলিয়াম প্লাস করি, ফর হিলিয়াম প্লাসের ক্ষেত্রে এই মাস অফ হিলিয়াম প্লাস, আচ্ছা এটা কত হবে, 4 ইন্টু 836 ইন্টু মাস অফ ইলেকট্রন হবে, কারণ হিলিয়ামের ক্ষেত্রে দুটো প্রোটন আছে আর দুটো নিউট্রন আছে, এইটা। তার ক্ষেত্রে যখন রিডবার্গ কনস্ট্যান্ট পর হিলিয়াম প্লাস আমি করবো, সেটা কত হবে, আর ইনফিনিটি ডিভাইডেড বাই 1 প্লাস মাস অফ ইলেকট্রন, সরি, হ্যাঁ ঠিকই আছে, মাস অফ ইলেকট্রন বাই মাস অফ হিলিয়াম প্লাস, এটা। সেটা কত দাঁড়াচ্ছে, 737.32, যেটা লিখলাম এখানে, এত সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড বাই 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম, এইটা করলে হচ্ছে 1/4 ইন্টু 1836, এরকম একটা দাঁড়াবে। এবং এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করে, এটা অ্যাপ্রক্সিমেটলি বেরোবে হচ্ছে 109,722
সেন্টিমিটার বা সেরকম বেরোবে। এবার পরিষ্কার যেটা কি দেখতে পাচ্ছ কি, যে এই রিডবার্গ কনস্ট্যান্ট ফর হিলিয়াম প্লাসটা is actually greater than Rydberg constant for hydrogen. Rydberg constant helium plus is greater than Rydberg constant for hydrogen. তাহলে এবারে দেখো, এবারে তুমি যখন ডেল্টা নিউটাকে ক্যালকুলেট করছো, অর্থাৎ নিউ বার ফর পিকারিং সিরিজ ফর হিলিয়াম প্লাস মাইনাস নিউ বার ফর বামার সিরিজ ফর হাইড্রোজেন যখন তুমি কনসিডার করছো, এটা লেখা উচিতটা কি না, তোমার এই যে আর রিডবার্গ কনস্ট্যান্ট ফর দ্য হিলিয়াম প্লাস মাইনাস রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন, এইটা ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার উইথ n ইকুয়াল টু 3 4 5 ডট 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 ডট। এই যে আমি এই যে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনগুলো লিখে রেখেছিলাম না, এই দেখো এখানে মানে আমি পিকারিং সিরিজ যখন করছি আর ইনফিনিটি দিয়ে লিখেছিলাম, আর এখানে যখন বামার সিরিজ লিখেছে এখানে আর ইনফিনিটি দিয়ে লিখেছে। এখানে আর ইনফিনিটি গুলো যথাক্রমে পারস্পরিক রিড বা কনস্ট্যান্টে রিপ্লেসড হয়ে গেল। রিপ্লেস করলে তার মতো করে আমি জাস্ট এইটা মাইনাস এটা করলাম, এটা। এবারে পরিষ্কার দেখো, এইটা তুমি ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারো বা না পারো, এটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার মানে এইটা তোমার গ্রেটার দেন 0, মানে এইটা ডেল্টা নিউটা কি নিউ বার ফর, এটা অলরেডি লিখেইছি এখানে, এইটা অ্যাকচুয়ালি তোমার গ্রেটার দ্যান 0 হবে। কারণ কি, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে যে রিডবার্গ কনস্ট্যান্ট সেটা 109722, আর হাইড্রোজেনের জন্য কত হলো 109678, এটা। তাহলে এইটা যেহেতু তোমার গ্রেটার দ্যান 0, তার মানে পরিষ্কার বোঝা গেল যে নিউ বার ফর পিকারিং সিরিজ ফর helium plus is actually greater than nu bar for বামার সিরিজ অফ হাইড্রোজেন। এইটা তোমরা দেখো, তাহলে যে প্রবলেমটা দিয়ে আমি বলেছিলাম যে বাস্তবে তুমি দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে যে পিকারিং সিরিজের ফ্রিকোয়েন্সিটা বামার সিরিজের থেকে বেশি হচ্ছে, সেই বেশিটা দেখো তুমি যদি ফাইনাইট ম্যাথ কারেকশনটাকে ধরো, এই ফাইনাইট ম্যাথ কারেকশন থেকে তুমি কিন্তু পুরো জিনিসটাকে এক্সপ্লেন করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝানো গেল? তাহলে এই যে অবজারভেশনটা, এই অবজারভেশনটা দিয়ে পরবর্তীকালে অনেকে গাইডেড হয়ে গেল। তোমার 1932 সাল নাগাদ বিজ্ঞানী উরে এবং তার কোয়ার্কার্সরা তারা হেভি হাইড্রোজেন ডিসকভারি করলেন। ডিসকভারি অফ হেভিয়ার হাইড্রোজেন বা ডয়টোরিয়াম। হাইড্রোজেনের যে একটা তোমার আইসোটোপ আছে, সেই আইসোটোপটা কিন্তু এই অবজারভেশনের উপরে বেশ করে বা এই থিওরির উপরে বেশ করে বেসিক্যালি এক্সপ্লেন করা হলো যে 1931 সাল নাগাদ বিজ্ঞানী উরে, এইচসি উরে, এফজি বিকওয়াডে আর জিএম মার্ফি, এরা এরা তিনজন কি দেখলেন যে যখন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে স্পেকট্রাটাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার মানে ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে একটা মানে তুমি মানে হাইড্রোজেনের জন্য তো এক্সপেরিমেন্টাল স্পেকট্রাটা জানা ছিল। এবারে বামার সিরিজে যখন এই বিটা লাইনটাকে দেখতে পাওয়া গেল, মানে ফর দ্য এইট বিটা লাইন অফ বামার সিরিজ অফ হাইড্রোজেন,
there is a companion line with slightly there is a faint there is a faint companion line with slightly shorter wavelength কিন্তু ওয়েভলেন্থের ডাটাটা দেওয়া আছে মানে আমি শর্টার ওয়েভলেন্থ বললাম মানে বেসিক্যালি শর্টার ওয়েভলেন্থ তো হায়ার ফ্রিকোয়েন্সিতে মানে হাইড্রোজেন অ্যাটমের তো বামার সিরিজ তার তো 1885 সাল থেকেই জানা ছিল যেখানে 3 ইকুয়াল টু 2 ট্রানজিশনটা করবে বামার সিরিজ মানে সরি 4 ইকুয়াল টু 2 ট্রানজিশনটা করবে তাহলে যে 4 থেকে 2 যখন ট্রানজিশনটা দেখা হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে তার ক্ষেত্রে নর্মালি ইন্টেন্স লাইনগুলো পাওয়া যায় এবার সেইখান থেকে দেখতে গেছে সামান্য সামান্য শর্টার ওয়েভলেন্থে বা হায়ার ফ্রিকোয়েন্সিতে আরও কিছু কিছু ফেন্ট অর্থাৎ কম ইন্টেন্সিটির কম্পেনিয়ন লাইন দেখতে পাওয়া যাচ্ছে এবং এইটা শর্টার ওয়েভলেন্থ এবং দেখা যাচ্ছে যে তোমার আচ্ছা আচ্ছা এবার এটা কেন আসছে না তারা এটা গেস করলেন দিস ইজ ডিউ টু সাম হেভিয়ার আইসোটোপ ফর হাইড্রোজেন হাইড্রোজেনের কোনটা হেভিয়ার আইসোটোপের জন্য আমি বললাম ধরে নাও যে এই যে আইসোটোপটা ধরে নাও ডি সেটাকে ডি সিম্বল দিয়ে এক্সপ্রেস করছে লেট আস গিভ দ্য সিম্বল ফর দিস আইসোটোপ তোমার ডি তাহলে এটা বলা হচ্ছে ল্যামডা ডি মাইনাস ল্যামডা এইচ উল্টোটা ল্যামডা এইচ মাইনাস ল্যামডা ডি মানে শর্টার ওয়েভলেন্থ পাওয়া গেছে তো মানে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ল্যামডা এইচ মাইনাস ল্যামডা ডি সেটাকে তুমি ডেল্টা ল্যামডা বলতে পারো ডেল্টা ল্যামডাটা যেটা তারা বের করে দেখলে সেটা হচ্ছে 1.28 অ্যাংস্ট্রম হয়েছিল মানে ধরো কোনো একটা খুব ইন্টেন্স একটা লাইন পাচ্ছ তাদেরকে শর্টার ওয়েভলেন্থ একটা লাইন পাওয়া যাচ্ছে এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে 1.28 অ্যাংস্ট্রম এটা এবং ইন্টেন্সিটি রেশিও যেটা হলো ইন্টেন্সিটি রেশিও মানে ধরো ইন্টেন্সিটি ফর হাইড্রোজেনের এবং লাইনার ইন্টেন্সিটি ফর ডয়টোরিয়ামের যে রেশিওটা সেটা বেসিক্যালি হচ্ছে 7000 অ্যাপ্রক্সিমেটলি 7000:1 আচ্ছা ইন্টেন্সিটি তো আমরা সবসময় যেন অ্যাবান্ডেন্সের সাথে হচ্ছে প্রপোর্শনাল মানে অ্যাবান্ডেন্স যার যত বেশি তার করসপন্ডিং ইন্টেন্সিটিটা তত বেশি হয় এবং এইখান থেকে এটা দেখা গেল যে রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ নর্মাল হাইড্রোজেন এটা যদি 99.985% হয় ডয়টোরিয়ামের রিলেটিভ অ্যাবান্ডেন্স হচ্ছে 100 থেকে যেটা বাদ দেবো সেটা 0.015 এটা তাহলে এই ইনফরমেশনগুলো জাস্ট পাওয়া গেল এটা এক্সপেরিমেন্টাল ইনফরমেশন যেগুলো পাওয়া গেল এটা আর এবারে তুমি এটাকে এক্সপ্লেন করবে কি করে দেখো তুমি পরিষ্কার ডেল্টা নিউ এর এক্সপ্রেশন বের করে ফেলেছো এটা নিউ ফর দ্য ডয়টোরিয়াম মাইনাস নিউ ফর দ্য হাইড্রোজেন যখন তুমি কনসিডার করছো এটা আচ্ছা এবারে এখানে বামার সিরিজের এইচ বিটা লাইন বলেছি এইচ বিটা লাইন যদি করে তাহলে এখানে একটু বলে নি সেটা হচ্ছে তার মানে এটাকে এটা দাঁড়াচ্ছে যে তুমি এই রিডবার্গ কনস্ট্যান্ট ফর ডয়টোরিয়াম মানে রিডবার্গ কনস্ট্যান্ট ফর নর্মাল হাইড্রোজেন এইটা তার সঙ্গে তোমাকে আচ্ছা দুজনের ক্ষেত্রে জেডটা 1 যেতে এটা 1/2² মাইনাস 1/n² তোমাকে 1/2² মাইনাস 1/4² এখানে তো তোমার বামার সিরিজ বলেছে হ্যাঁ আমি n1² মাইনাস n2² করতে পারতাম 1/2² মাইনাস 1/4² কারণ হচ্ছে ফর এইচ বিটা লাইন n1টা হচ্ছে 2 আর n2 হচ্ছে 4 মানে 3 থেকে 2 এলে সেটা হচ্ছে এইচ আলফা লাইন 4 থেকে 2 এলে এইচ বিটা লাইন অ্যান্ড ইত্যাদি ইত্যাদি এইটা আচ্ছা এবারে দেখো এইটা তুমি লিখতে পারো 1/1 প্লাস
মাস অফ ইলেকট্রন বাই মাস অফ ডয়টোরিয়াম মাইনাস 1/1 প্লাস মাস অফ ইলেকট্রন বাই মাস অফ হাইড্রোজেন, এইটা ইন্টু রিডবার্গ কনস্ট্যান্ট, ইউনিভার্সাল রিডবার্গ কনস্ট্যান্ট আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। একদম জাস্ট মানে আগের মতো করে পুরো জিনিসটাকে করছি আর কি। এটা এটা তো জেডটা ছিল, এখানে তোমার জেডটা তোমার লাগছে না, জাস্ট সিম্পলি আর এমটা হচ্ছে কিন্তু আর ইনফিনিটি বাই 1 প্লাস এম বাই ক্যাপিটাল এম, আমি সেটাকে সেখানে ব্যবহার করেছি। এইটা আচ্ছা, এবারে দেখো এখানে একটা জিনিস তোমার, আমি ধরে নাও ফর দ্য টাইম বিং আমি বললাম যে লেট মাস অফ ডয়টোরিয়াম যে এক্স ইন্টু মাস অফ হাইড্রোজেন, আমি এটা ধরে না আমি ডয়টোরিয়ামের আইসোটোপিক মাসটা কি জানি না, আমি বললাম ডয়টোরিয়ামের আইসোটোপিক মাসটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপিক মাসের এক্স টাইমস। এটা কি দাঁড়াচ্ছে তাহলে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/1 প্লাস স্মল এম বাই এক্স ইন্টু এম এইচ মাইনাস 1/1 প্লাস এম বাই মাস অফ এইচ, এইটা কিন্তু আর ইনফিনিটি 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা 1/r ইনফিনিটি 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা হলো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে যখন তুমি ডেল্টা নিউ এর এক্সপ্রেশনটাকে বের করেছো, তুমি একটা জিনিস দেখো, মানে আমার এখানে কি বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলে দিই তোমার এম বাই ক্যাপিটাল এম এইচ যেটা, এইটা হচ্ছে 1/1836, এটা আপনি মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা একটা কাজ করি, এটা না তোমার সিম্পলিফাই করে নিই, 1 প্লাস এম বাই এক্স ইন্টু ক্যাপিটাল এম এইচ টু দি পাওয়ার -1 মাইনাস 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম এইচ, এটা একটা সিম্পলিফিকেশনের জায়গা তোমার আসতে হবে তো। আমি এটা বলতে চাইছি যে এই জিনিসটা তো খুব ছোট, এই যে স্মল এম বাই ক্যাপিটাল এম এইচ যেটা, এটা হচ্ছে খুব ছোট, আমি এখানে উপরে নিয়ে গিয়ে অ্যাপ্রক্সিমেট করব। এটা আর ইনফিনিটি 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার এটা আছে। আচ্ছা, এটা আমি ডেটাটা পরে তোমার বসিয়ে দিতে পারি, এইটা যদি তুমি বসাও 1 সেকেন্ড, এটা তোমার বেরোয় 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, এটা পরে না ক্যালকুলেট করে হ্যাঁ দেখিয়ে দেবো। 1 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে বলে দিচ্ছি। আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা। আচ্ছা, এটা কত হচ্ছে দেখো, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লেখো 1 মাইনাস এম বাই, এইটা মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1, তাহলে এক্সপানশন করলে 1 মাইনাস এক্স হয়, এইটা -1 হয়ে গেল, এটা প্লাস এম বাই এম অফ এই হলো, এটা অ্যাপ্রক্সিমেটলি ইন্টু আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা মানে এটা হচ্ছে এই এক্সপ্রেশন থেকে ব্যবহার করলে, মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 এটাকে অ্যাপ্রক্সিমেটলি করলে 1 মাইনাস এক্স হয়ে যায়, হোয়েন এক্সটা হচ্ছে মাঝ লেস দ্যান 1, মানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এরকম হতো তো, আর টার্মগুলোকে বাদ দিলে আর সেটাকে করলে, তাহলে 1 তোমার কেটে চলে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 1 মাইনাস 1/x ইন্টু এম বাই ক্যাপিটাল এম এইচ, মানে 1/1836 হলো, ইন্টু এই জিনিসটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার এই জিনিসটা কি, এটা হচ্ছে নিউ বার ফর, এটা হচ্ছে নর্মালি তোমার যেটা হাইড্রোজেন অ্যাটমের জন্য এইচ বিটা লাইনের যে ফ্রিকোয়েন্সিটা, ওয়েভ নাম্বারটা, সেটা বেসিক্যালি এটা এটা মোরাললেস এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ, বা মানে মোরাললেস একটা খুব কাছাকাছি একটা ভ্যালু আর কি, হাইড্রোজেন অ্যাটমের জাস্ট ওয়েভ নাম্বারটা এটা। হ্যাঁ, এটা আর ইনফিনিটি 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এরকম একটা জিনিস দাঁড়াবে এটা। তাহলে এবারে দেখো এখানে, আচ্ছা এইটাকে এক লাইন পরে না লিখছি, এটা যেমন আছে থাক, তারপরে বলছি। আর ইনফিনিটি ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, এটা না। আচ্ছা, এবার আমার কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে ল্যামডা ফর ডয়টোরিয়াম মাইনাস ল্যামডা ফর হাইড্রোজেন, এইটা দেওয়া আছে। আচ্ছা, এবারে নিউ বার আর ল্যামডা সম্পর্কটা কি,
এটা হচ্ছে 1 বাই, তার মানে নিউ বার ফর, বা অন্যটা করি, অন্য দিক দিয়ে করি, 1 মিনিট। আমি তো এখানে এক্সপ্রেশনের ডেল্টা নিউটাকে লিখেছি, তো ডেল্টা নিউটা, ডেল্টা নিউ বারটা হচ্ছে নিউ ফর ডি মাইনাস নিউ ফর এইচ। এটা নিউ মানে কত, 1/λ, 1/λ ডি মাইনাস 1/λ অফ এইচ হলো, ওয়েভ নাম্বারটা 1/ওয়েভ লেন্থ হয়, তো সেটা হয়ে গেল ল্যামডা ডি, ল্যামডা এইচ ইন্টু ল্যামডা অফ এইচ মাইনাস ল্যামডা অফ ডি হলো এটা। তাহলে এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দেখো ডেল্টা ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা অফ এইচ তার স্কোয়ার, কারণ ল্যামডা ডি মোরাললেস ল্যামডা এইচ এর খুব কাছাকাছি, সেই জন্য ল্যামডা ডি এবং ল্যামডা এইচ যখন নিউমেরিক্যাল ক্যালকুলেটের সময় দেখো তুমি ল্যামডা এইচ তার স্কোয়ার এইরকম ভাবে লিখতে পারো। তো ভালো, তাহলে দেখো ডেল্টা ল্যামডা বাই ল্যামডা এইচ তার স্কোয়ার, এইটা তোমার দাঁড়ালো কত, 1 মাইনাস 1/x এইটা ইন্টু 1/1836 ইন্টু এইটা, যেটা এইটা হচ্ছে তোমার নিউ বার ফর হাইড্রোজেনটা অ্যাপ্রক্সিমেটলি কত, অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে তোমার এখানে আর ইনফিনিটি ইন্টু 1/2² মাইনাস 1/, তোমার 4², এইটা। তাহলে বেসিক্যালি 1/λ এইচটা কত, অ্যাপ্রক্সিমেটলি 1/r ইনফিনিটি 1/2² মাইনাস 1/4², সরি মানে এটা 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 ল্যামডা এইচ হবে, মানে রেশিও করলে তো এইটা হতো এইটা, তাহলে ল্যামডা এইচটা কত, রেসিপ্রোকাল ল্যামডা অফ এইচটা যেটা হচ্ছে 1/নিউ বার অফ এইচ, সব বামাকি দিকের জন্য এইটা, এটা। এবং এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে তোমার, আচ্ছা এটা ঠিক আছে, এটা ল্যামডা অফ এইচ, ডি এর মতো দেখতে লাগে, ল্যামডা অফ এইচটা হচ্ছে অ্যারাউন্ড তোমার এরকম দেখতে। তার মানে দেখো তাহলে এই যে এক্সপ্রেশনটা ছিল এইটা, এইটা জায়গায় 1/λ এইচ বসিয়ে দাও, এটা হচ্ছে 1/λ এইচ এরকম হলো। তাহলে এখান থেকে তোমার দরকার হচ্ছে 1 মাইনাস 1/xটা আমি অ্যাকচুয়ালি বের করতে চাইছি, তো এটা করলে হচ্ছে ডেল্টা ল্যামডা বাই ল্যামডা এইচ ইন্টু 1836, তো কত দাঁড়াচ্ছে, ডেল্টা ল্যামডা হচ্ছে 1.24 অ্যাংস্ট্রম করা হয়েছিল, 1.24 অ্যাংস্ট্রম। আচ্ছা ল্যামডা এইচ এর যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, ল্যামডা এইচ এর এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হয় হচ্ছে 4681, 4681 অ্যাংস্ট্রম ইন্টু 1836, এইটা এটা করলে বেরোয় হচ্ছে তোমার অ্যারাউন্ড 1/2 কাছাকাছি, মানে 1836কে 1.25 দিয়ে গুণ করলে এটা অ্যারাউন্ড হচ্ছে 1/2 কাছাকাছি এইটা। তাহলে 1/xটা হয়ে গেল 1/2, তাহলে এখান থেকে এক্সটা হয়ে গেল তোমার অ্যারাউন্ড 2, এটা দেখো। তাহলে আমি কিছুই না, এই শেষে যে সিম্পল ক্যালকুলেশনটাকে করেছি, এটার পরে যে আমাকে কিছু এক্সপেরিমেন্টাল ডেটা আমার কাছে আছে, যে এই যে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এইটা অ্যাকচুয়ালি তোমার 4681 অ্যাংস্ট্রম হচ্ছে তার একটা রেজাল্ট বেরোয়, মানে ল্যামডা হাইড্রোজেন অ্যাটমের জন্য এই যে এইচ বিটা যে লাইনটা, তার যে ফ্রিকোয়েন্সিটা, তার ফ্রিকোয়েন্সিটা তোমার এরকম অর্ডারের হয়, এটা এটা আমি বসিয়েছি। আর এখানে যে ডেল্টা ল্যামডা তোমার অলরেডি বলে দেওয়া আছে কত, 1.24 অ্যাংস্ট্রম, যেটা আমি অলরেডি বলেছি, সেটা এখানে ব্যবহার করেছি। তাহলে এই দুটো ডেটা ব্যবহার করে আলটিমেটলি এক্স এর ভ্যালু তুমি 2 পেয়ে গেলে। তার মানে কি হলো, দেখো আমি ব্যাক করে এটা দেখলাম যে আমি এখানে বললাম যে লেট এম ডিটা হচ্ছে এক্স ইন্টু এম এই ধরেছিলাম, এটা সেই এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু দেখো এখানে বেরিয়ে গেল কত না, 2 বেরিয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যে মাস অফ হেভিয়ার হাইড্রোজেন, এটা হচ্ছে 2 টাইমস অফ মাস অফ অর্ডিনারি হাইড্রোজেন, এটা দিস ইজ দ্য ডয়টোরিয়াম, দিস ইজ
ডয়টোরিয়াম, এটাকে আমি ডি দিয়ে এক্সপ্রেস করছি। এটা তার মানে এই ডয়টোরিয়ামে যখন করবে তার অ্যাকচুয়ালি প্রোটনের সংখ্যা একটা, মাস নাম্বার হচ্ছে তোমার 2। এটা তো বোঝা গেল কেমন করে হেভিয়ার হাইড্রোজেনটা আবিষ্কার হলো। এবং এক্ষেত্রে এটা দেখো, আমি যখন হিলিয়াম প্লাসের ক্ষেত্রে হয়েছিল আমি মাসটা জানতাম, কিন্তু ডয়টোরিয়ামের ক্ষেত্রে মাসটা জানি না। সেই মাসটা আমি অল্টারনেটিভলি বের করলাম কি করে? অল্টারনেটিভ বের করলাম হচ্ছে যে আমার কাছে কোন ডেটাটা দেওয়া আছে না, যে হাইড্রোজেন এবং ডয়টোরিয়াম মানে হাইড্রোজেনের ঠিক সামান্য শর্টার ফ্রিকোয়েন্সিতে, শর্টার ওয়েভলেন্থে বা সামান্য হায়ার ফ্রিকোয়েন্সিতে আর যে কম্পেনিয়াল লাইন পাওয়া যাচ্ছে, সেই দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা 1.24 অ্যাংস্ট্রোম সেটা আমি জানি। তো সেই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমি দেখলাম যে যেখানে ডয়টোরিয়ামের মাসটা যদি হাইড্রোজেনের মাসের তোমার এক্স টাইমস ধরা হয়, তাই সেই এক্স এর ভ্যালুটা আমি অ্যাপ্রক্সিমেটলি বের করে ফেললাম। অ্যাপ্রক্সিমেটলি এটা এই যে ভ্যালুটা বেড়েছে সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেটলি বের করে ফেললাম। হ্যাঁ, বের করে এক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু 2 বেরিয়ে গেল। তার মানে 2টা হওয়া কখন সম্ভব? যদি কেন্দ্রে প্রোটনের সাথে সাথে একটা নিউট্রন তোমার থাকে। এটা ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার মনে হয় আজকে অনেকটা সময় চলে গেছে। আর এক সেকেন্ড, 1 মিনিট একটু, 8:36 হয়ে গেছে তো, লিমিটেশনটা মনে হয় পরের দিনের জন্য রেখে দেওয়া ভালো। 1 মিনিট দাঁড়া, আমি শুধু এটাকে ফাইনালি কি করব বলে রাখি। দেখো তাহলে যতটুকু বলেছি ব্যাপারটা পরিষ্কার হয়েছে তো? কোনো অসুবিধা নেই তো? এটা তাহলে দেখো এই ফাইনাইট মাস কারেকশনটা তুমি কিন্তু খুব ভালো করে শিখবে। মানে মানে তোমাকে ওই ইনফরমেশনটা অন্তত জানতে, জেনে রাখলে যে ডয়টোরিয়ামটা কি করে অ্যাকচুয়ালি আবিষ্কৃত হয়েছিল, সেইটা অ্যাকচুয়ালি কেমন করে অ্যানালিটিক্যালি করতে হয়, সেই জিনিসটা আমি করে 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 তোমার দেখালাম। কিন্তু তুমি যেটা নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদির জন্য তোমাদের তো দেখো এই সব বললাম না, ডিটেল কিছুই পড়ে না। ডিটেলে যদি না পড়ে তোমাকে যেটা জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি ট্র্যাডিশনালি যা কিছু পড়েছো, হ্যাঁ, সেই ট্র্যাডিশনাল জায়গাতে জাস্ট যেখানে মাস অফ ইলেকট্রন ছিল সেখানে তুমি রিডিউস মাস দিয়ে রিপ্লেস করে দেবে। রিপ্লেস করে দিলে বাকি সবকিছু, তারপরে তো কিছু সিম্পল ক্যালকুলেশন যেখানে যা লাগবে সেই মতো করে ব্যবহার করে তুমি তো করে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই যে এখানে এক্সপ্রেশন গুলো বলা ছিল, সেই এক্সপ্রেশন গুলো তুমি মনে রাখবে। এই যে দেখো, এই যে বলেছি যে নর্মালি এনার্জি এক্সপ্রেশন, রেডিয়াসের এক্সপ্রেশন, স্পিডের এক্সপ্রেশন, সেগুলোকে তুমি জাস্ট মাসটাকে রিডিউস মাসে রিপ্লেস করবে, তাহলে কিন্তু সব জিনিসটা তোমার কনসিস্টেন্ট হয়ে যায়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে প্রথমে লিমিটেশন অফ অফ ফোর্স থিওরি এটাকে বলে তারপরে হচ্ছে সমারফিল্ড থিওরিতে চলে যাবে। সমারফিল্ড থিওরিতে চলে যাবে। তাহলে এই হচ্ছে আজকে যতটুকু পড়ানোর কথা ছিল, আমরা এটা শেষ করতে পারলাম না। এন্ড অফ লেকচার 3 মানে আমাদের লিমিটেশন পার্টটা আজকে বলে দেওয়ার কথা ছিল, সেটা আজকে হলো না, ওটা নেক্সট দিনে হবে। লিমিটেশনটা বলে আমরা সমারফিল্ড থিওরিতে চলে যাব। তা দেখো, তাহলে যা আলোচনা করা হয়েছে তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলে না। কোনটা? এইটা 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 এই তো দেখো না, এই তো দেখো 1+m/x(m(h)⁻1)। আমি এইটাকে এটা করছি, ধরো x যদি একটা ছোট সংখ্যা হয়, এটা ভাবো যে এই x এর সঙ্গে এই x এ গুলিয়ে ফেলো না, জাস্ট নর্মালি 1+x(1)⁻1 এর ফর্মুলা কত? এটা এক্সপান্ড করলে 1 - x প্লাস x²/2 মাইনাস ডট 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 ডট। তো তাহলে এবারে x যদি 1-এর থেকে খুব ছোট হয় তাহলে এটা তুমি কি লিখতে পারো? এটাকে জাস্ট সিম্পলি কি লিখতে পারো? অ্যাপ্রক্সিমেটলি 1 - x লিখতে পারো, তাই তো?
তাহলে আমি দেখো এই যে 1 প্লাস এম বাই এক্স এম এইচ টু দি পাওয়ার মাইনাস 1 এইটা যেটা, এইটাকে তুমি 1 মাইনাস এম বাই এক্স এম এইচ লিখতে পারো, পারি তো? হয়েছে? আর তার পরেরটা দেখো একই রকম ভাবে 1 প্লাস এম বাই এম এইচ টু দি পাওয়ার মাইনাস 1 মানে আবার সেই 1 মাইনাস এম অফ এম এইচ হতো। এবার আগে মাইনাস সাইন আছে, মানে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস করে দিয়েছি, ঠিক আছে? হলো? আচ্ছা, এবারে এই যে 1 আর এই যে মাইনাস 1 কেটে গেল, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, এবারে তাহলে পড়ে রইল কত? তাহলে পড়ে রইল কত দেখো, এই এম বাই এম এইচ মাইনাস 1 বাই এম বাই এম এইচ মাইনাস এম বাই এক্স ইন্টু এম এইচ, তাই তো? এবারে এম বাই এম এইচ কমন নিলে কত হবে? 1 মাইনাস 1 বাই এক্স ইন্টু এম বাই এম এইচ। আর এম বাই এম এইচ কত? 1 বাই 2836, ঠিক আছে? সেইটা আমি জাস্ট লিখেছি, হয়েছে? এটা। আর কিছু? আচ্ছা, হ্যাঁ বলো কি? হ্যাঁ, এটা এই গল্প করে যাচ্ছে ছেলে।